প্রিয় দর্শক, আজকে মার্চের 31 তারিখ, মানে মার্চের শেষ দিন। মার্চ আমাদের স্বাধীনতার মাস। আমরা প্রতি বছরই মার্চকে যেভাবে উদযাপন করি, স্বাধীনতার এই মাসকে যেভাবে উদযাপন করি, সেটা যদি আপনি একসঙ্গে এই গত 55 বছরে একত্র করে দেখেন, তাহলে একটা বিচিত্র অনুভূতি আমাদের মধ্যে হতে পারে। একটা দেশ, একটা দেশের স্বাধীনতার মাস, এবং এই স্বাধীনতার মাসকে নিয়ে নানাজন নানাভাবে এটাকে পালন করছে, উদযাপন করছে, ব্যাখ্যা করছে। যখন যে দল ক্ষমতায় আসছে, সে দল তার মতো করে করছে। কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে থেকেই যায়, সেটা হলো ইতিহাস কি ভিন্ন ভিন্ন হয়? ইতিহাসটা একটা, যে ঘটনা ঘটেছে সেটা একভাবেই ঘটেছে। সেটার পরবর্তীতে তাকে নিয়ে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ঘটনা তো পাল্টে দিতে পারেন না। এবার স্বাধীনতা দিবস পালিত হলো, এবং আমি বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম যে এই স্বাধীনতা দিবসে স্বাধীনতার যিনি মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নাম যেন একেবারে উচ্চারিতই হলো না, তাকে উজ্জ্বল। মিডিয়াগুলো 2 বছর আগেও বঙ্গবন্ধু ছাড়া আর কারো নাম উচ্চারণ করতো না। তখন বঙ্গবন্ধু ছিল একমাত্র ব্যক্তি, আর সবাই ছিল উজ্জ্বল, সবাই ছিল অপ্রয়োজনীয়। এখন আবার দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা, এখন অনেকেই প্রয়োজনীয় বঙ্গবন্ধু ছাড়া। তো এই যে মানসিকতাটা আমাদের, এই মানসিকতাটা এই জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে? একটা জাতির অগ্রসরের জন্য তার ইতিহাসটা কি প্রয়োজন নয়? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অধ্যাপক ডক্টর জীবন স্যার, আপনাকেও এই একই প্রশ্ন আমি করতে চাচ্ছি যে একটা জাতির জন্য তার জন্মের ইতিহাসটা কি জরুরি নয়? এবং সঠিক ইতিহাস কি জাতির জানার প্রয়োজন নেই? সবসময় আমরা কেন এক পাক্ষিক ইতিহাসের দিকে তাকাচ্ছি? কখনো কেবল বঙ্গবন্ধুময় করে তুলছি, আবার কখনো কেবল বঙ্গবন্ধুকে বিদায় করে দিচ্ছি, বঙ্গবন্ধুকে মানে আপনার একদম, মানে কি বলবো, কর্পূরের মতো, মানে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছি। এটা কেন? আপনাকে ধন্যবাদ। আমি আলোচনার শুরুতে মহান স্বাধীনতা দিবসের এই মাসে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের 2.5 লক্ষ বীরাঙ্গনা মা বোনদের প্রতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে আমি নিজেও এখন বিরক্ত হয়ে যাচ্ছি যে আমার শিশুকাল থেকে শুরু করে এই পর্যন্ত এসে একটা জায়গায় এসে দাঁড়াতে পারছি না। পরবর্তীতে আমি যেটা করেছি যে আমি বিভিন্ন বইপত্রের আশ্রয় গ্রহণ করলাম যে সেখানে কি লেখা আছে। 71-এ যারা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে মানে সংশ্লিষ্ট ছিলেন, আমি তাদের বইগুলা পড়বো। পড়ে আমি যে জিনিসটা এসে এখন এসে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি ব্যক্তিগতভাবে। আপনার প্রশ্নের সাথে একাত্মতা করে বলবো যে আপনি বলেন না কখনো বঙ্গবন্ধু থাকছেন, কখনো কর্পূরের মতো উড়ে যাচ্ছেন। আসলে জিনিসটা হচ্ছে কি, বঙ্গবন্ধুকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, এবং এটা কেউ কেউ তাদের ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ, এটাকে ব্যবহার করার জন্য ওনাকে ব্যবহৃত করা হচ্ছে। আসলে বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত কিছু না, উনি হচ্ছেন রাষ্ট্রের। এবং বিশ্বের ইতিহাসে যে কয়েকজন ক্যারিসমেটিক লিডার আছেন তার মধ্যে উনি একজন। আর বঙ্গবন্ধু হচ্ছেন সবার। তো সেই জায়গায় কোনো একটা সময় বঙ্গবন্ধু থাকবেন, কোনো একটা সময় কর্পূরের মতো উড়ে যাবেন, এটার দায় কিন্তু আমাদের সকলকে নিতে হবে। কিন্তু 71-এর সময় যারা সরাসরি ভাবে যুক্ত ছিলেন তারা বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেছেন, তারা যে বঙ্গবন্ধুর হাতে গড়া যে দলটি সেই দলও যুক্ত হননি, তারা কিভাবে মূল্যায়ন করেছেন, তারা 25 তারিখটাকে কিভাবে মূল্যায়ন করেছেন, 26 তারিখে কিভাবে মূল্যায়ন করেছেন। এই বিষয়টা মনে হয় যারা এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, কথা বলার পূর্বে তাদের এই বইগুলো পাঠ করা প্রয়োজন। এবং তাদের মধ্যে অনেকে বেঁচেও আছেন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। যেমন আপনি দু এটা একটা হচ্ছে আমার এক্সাম্পল আমাকে দিতে পারবেন এই ধরনের বইয়ের? দুই একটা মানে আমার আমার তো ব্যক্তিগতভাবে আমার যে ফ্যাসিনেশনটা মুক্তিযুদ্ধের প্রতি, আমি মূলত মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, প্রশাসনের শিক্ষার্থী কিন্তু কাজ করি মুক্তিযুদ্ধ নিয়ে। তা আমার কাছে আমার লাইব্রেরিতে, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারের একটা বড় সংগ্রহ আছে, যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বই আমি রেখেছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে মজহরুল ইসলাম স্যারের এই বইটি, বঙ্গবন্ধু শেখ মুজিব। ওই বইটি, এটা বঙ্গবন্ধুর 55তম জন্মদিনে উপহার দেওয়া হয়। ওনার এটা লিখে, ওনার নিজের মতো করে লিখেছেন, ওনার যে ইতিহাসটা যেটা দেখেছেন ওভাবে উনি লিখে গেছেন। এটা দুঃখজনক কবে হলো বই? সত্যি। এই বইটা প্রথম প্রকাশিত হয়েছে কবে? এটা প্রকাশিত হয়েছিল 1974 সালে।
কিন্তু 74 সালে 76 সালে, হ্যাঁ 76 সালে বাংলা একাডেমি বইটিকে পুড়িয়ে দেয়। তারপরে নতুন করে এই বইটি সংস্করণ হয় ফেব্রুয়ারির 1993 সালে। তারপরে পঞ্চম মুদ্রণ 2011 সালে, এরপরে আর মুদ্রণটি হয়নি। আমি এই বইটির কথা জেনেছি আরো কোনো গ্রন্থ থেকে আমি জেনেছি একটু মাঝখানে বলে নিই, মাঝখানে আমি জানতে চাচ্ছি 93 সালে যখন এটাকে রিপ্রিন্ট করা হলো তখন কি ওই 74 সালে যে বইটা ছিল ওই বইটাই নাকি আপনাদের কিছু যোগ করা হয়েছে? এখানে যা লেখা আছে সব আগের বইটাই আছে, কি বর্ধিত কলবরে এটা প্রকাশিত হয়েছে, বর্ধিত কলবরে। তো এখানে ওনারা ভূমিকাও দিয়েছেন। মাজহারুল হক সাহেব তো অনেক আগে মারা গেছেন। আচ্ছা, আমি বলছি মজরুল ইসলাম সাহেব, মজরুল ইসলাম 1998 সালে এটা তৃতীয় সংস্করণে ভূমিকা দিয়ে গেছেন। এই যে আচ্ছা, ওকে, উনি এই ভূমিকা দিয়ে গেছেন, তৃতীয় সংস্করণে ভূমিকা দিয়ে গেছেন। তারপরে এটা তো তৃতীয় সংস্করণের ভূমিকা মাজহারুল ইসলাম 7 জুলাই 1998, দ্বিতীয় সংস্করণও মাজহারুল ইসলাম দিয়ে গেছেন 93 সালে। এরপরে তার প্রকাশিতই হয়নি, ওকে, ওইটা উনিই দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, তো বলুন এই বই রেফারেন্স কি বলতে চান? এই বইটাতে উনি প্রথম পৃষ্ঠায়, আমি যেটা মানে দেখেছি সেটা হলো যে প্রথম পৃষ্ঠায় উনি 25 তারিখের কথাটাই 25শে মার্চ দিয়ে উনি শুরু করেছেন। সেখানে আমি যদি শর্টলি বলি, সেখানে উনি বঙ্গবন্ধুর বাড়িতে গেছেন, গিয়ে দেখেন যে ওখানে রাত তখন 9টা, তখনও ঘরে ছিলেন যশোরে কামরুজ্জামান, ময়মনসিংহের আবুল মোমেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস আর অনেকে। তো তখন উনি ঘরে একা, তো বঙ্গবন্ধু ওনার পাশে এসে বসলেন, তখন রাত 10:30। ইতিমধ্যে বাংলা ও ইংরেজিতে স্বাধীনতার ঘোষণাপত্রটির মুসাবিদা সম্পন্ন হয়েছে। যেখানে ছিলেন তাজউদ্দিন আহমেদ, জেনারেল ওসমানী, তাদের সঙ্গে ছিলেন মজরুল ইসলাম স্যার। বঙ্গবন্ধু স্বয়ং ডিটেকশন দেন, কলম ছিল জেনারেল ওসমানীর হাতে। তাকে তখন বেশ পরিশ্রান্ত প্রশান্ত দেখাচ্ছে। তখন উনি ছবি নিয়ে মুখের দিকে চেয়ে বললাম, সবাইকে নিরাপদ আশ্রয় সংগ্রামের নির্দেশে পাঠিয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধু কথাটা শেষ করতে দিলেন না, বলেন যে রাজশাহী, পাবনা, সমগ্র উত্তর বাংলায় প্রতিরোধ গড়ে তুলুন, সংগ্রাম করুন, দেশকে জানোয়ারের হাত থেকে মুক্ত করুন। এই যে এই কথাটা উনি এখানে বলে যাওয়ার পরপরই দেখা গেছে যে উনি যে ইতিহাসটির মানে অংশ হিসেবে দেখা গেছে যে মুজিব, তুমি তো নিরাপদ আশ্রয় থেকে সংগ্রাম করে জীবন রক্ষা করছো, তুমি আমার স্বামী, কিন্তু আমার স্বামী, আমার পিতামাতা, আমার ভাই, আমার বোন, এদেরকে কি তুমি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছিলে? ফিরিয়ে দাও, তাদেরকে তুমি ফিরিয়ে দাও। এটা এই কথাগুলো বিভিন্ন ভাবে কথাগুলো আসছে, কিন্তু বঙ্গবন্ধু যেটা মানে এখানে আছে সেটা হলো যে মূল যে কথাটি সেটা হলো যে উনি নিজে জেনারেল ওসমানীর হাতে কলমটা ছিল, এবং উনি যেভাবে ডিটেকশন দিয়েছেন, বঙ্গবন্ধু যেভাবে ডিটেকশন দিয়েছেন উনি সেভাবে এখানে লিখে গিয়েছেন। তো বঙ্গবন্ধু কোনোভাবেই নিরাপদ আশ্রয় দিতে রাজি না। তখন উনি বললেন যে আমি ব্যর্থ হয়েছি এবং আমি শেষ চেষ্টা করেও আমি পারিনি। তখন বঙ্গবন্ধু বলছেন, আমি কি এতই স্বার্থপর যে 7.5 কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি নিরাপদ আশ্রয়ে চলে যাব? তাদেরকে আগুনের মুখে রেখে আমি চলে যেতে পারি না, আমি তা পারি না। এখন এই যে শব্দটা আমি বেশ কিছু বইয়ে পেয়েছি, এই বঙ্গবন্ধুর এই উক্তিটা কামাল হোসেন স্যারের বইয়ে পেয়েছি, আমিনুল ইসলাম স্যারের ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যারের বইয়ে পেয়েছি, আমি পেয়েছি মজরুল ইসলাম স্যারের বইয়ে, রেহমান সোহান স্যারের বইয়ে বিকেলবেলা পেয়েছি। আচ্ছা, তারপরে ওনার যে প্রতিবেশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর নাসরিন আহমেদ ম্যাডাম, ওনার সাথে যখন আমি সরাসরি সাক্ষাৎকারে যাই, উনি তখন একই কথা বলেছেন। তাহলে এতগুলি মানুষ একটা কথা এভাবে বলে গেছেন, তাহলে আমি এটাকে কি ধরে নিতে পারি না যেটা একটা অথেন্টিকেট হিস্ট্রিক্যাল একটা এক্সাম্পল? তাহলে এই সব কথা থেকে মূলত 25 তারিখ রাতে, গভীর রাতে চিত্রটা কি দাঁড়ালো? 25 তারিখ গভীর রাত পর্যন্ত উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন না, উনি এখানেই থাকবেন। এবং নাসরিন আহমেদ ম্যাডাম যেটা আমাকে বলছেন, উনি বলছে মামা আপনি চলে যান। তখন বলছে আমি যদি চলে যাই তাহলে বস্তি বস্তি আগুন জ্বালাবে, সারা ঢাকাটাকে জ্বালিয়ে দিবে, আমি এখানে থাকবো, তোমরা তোমাদের মতো করে যার যার মতো করে চলে যাও, আমি এখানে থাকবো, আমার এই বাড়িতেই থাকবো। এটা হলো কথা। ডেভিড ফ্রস্টকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন বঙ্গবন্ধু, ডেভিড ফ্রস্টকে একই কথাই বঙ্গবন্ধু বলেছেন। ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করেছিলেন আপনি যাননি কেন, তখন উনি একই কথা বলছে। মানে এই ডায়লগটা আমি প্রত্যেকটা বইয়ে পেয়েছি। এখন সব লেখকরা তো একসাথে যুক্তি করে লেখেনি, তাই না? তাদের আলাদা আলাদা কথা লিখেছে, কিন্তু একই ডায়লগ প্রত্যেকটা বইয়ে পেয়েছি আমি। আচ্ছা, তাহলে এখন যে কথাটা বলা হচ্ছে যে যখন 25 তারিখ রাতে ওনাকে গৃহবন্দী করা হলো অথবা অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, যে এটাই, তাহলে উনি, অনেকে এমনও বলে যে উনি ইচ্ছাকৃত ভাবে নিজের জীবন নিরাপদ রাখার জন্য উনি গ্রেফতার হয়েছেন। তো সেই বিষয়টা এখানে ঠিক ধোপে টিকছে না। না, কোনোভাবেই না, কারণ প্রত্যেকটা বইয়ে একই রকম পরিস্থিতি, প্রত্যেকটা বই। তখন জি। কিন্তু দেখেন
তখন কিন্তু কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের কথা ভেবে কেউ যুদ্ধে যায়নি, তখন দেশের জন্য সবাই একত্রিত হয়েছেন যে আমরা একসাথে বেরিয়ে যাবো। যেমন ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যারের বইটাতে উনি কি বলছে যে 32 নম্বরের বাড়িতে প্রবেশ করে দেখি বঙ্গবন্ধু নিচে আছেন, সেখানে লাস্ট সাপারের কথা মনে পড়লো, তিনি খাওয়া দাওয়া করছেন। তখন বঙ্গবন্ধু তার পূর্ব সিদ্ধান্তে অটল, বলেন যে বঙ্গবন্ধুকে আমাদের সাথে চলে যাওয়ার জন্য পুনরায় অনুরোধ জানাই, কিন্তু বঙ্গবন্ধু বললেন তোমরা প্রতিজ্ঞা পাঠ করেছো, আমি যা নির্দেশ করবো তাই শুনবো। তারপর তিনি দুজনে পিঠে দুহাত দেখলেন, কামাল হোসেন আমিরুল, আমি কোনোদিন তোমাদেরকে আদেশ করিনি, আমি তোমাদের আজ আদেশ করেছি এই মুহূর্তে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও আর তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। ইয়াহিয়া খান ঢাকা ছাড়ার পরই আক্রমণ শুরু হবে। তিনি বলেন আমি বাড়ি ছেড়ে চলে গেলে হানাদাররা আমার জন্য ঢাকা শহরের সকল লোককে হত্যা করবে, আমার জন্য আমার জনগণের জীবন যাক, এটা আমরা চাই না। একই কথা কিন্তু আসলো মজরুল ইসলাম স্যার যে কথাটা বলেছেন, এটা রাতের বেলা জি বলেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার বিকেল বেলার কথা বলছেন, কিন্তু ডায়লগ কিন্তু একই, কথাটা কিন্তু একই। উনি কোনোভাবেই যেতে চান নাই, উনি বলতেছে যে আমি চলে গেলে পুরো ঢাকাটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। জি তাহলে উনি আচ্ছা, অ্যারেস্ট হয়ে গেলেন। হ্যাঁ, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। এখন এই বিষয়টা, আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হলো কখন? আমাদের স্বাধীনতা সবাই মনে করেন প্রাণ ভয়ে পালাচ্ছে, ওই সময় প্রতিরোধের কথাটা আসলো কিভাবে? এবং সেখানে ইদানিং যে জিনিসটা হয়, কেউ কেউ বলছেন যে ওই সময় মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমানের একটা ঘোষণা আসলো, এবং সেই ঘোষণা শুনেই সবাই মানে এই যুদ্ধটা বেগবান হলো। এই যে বিষয়টা যেটা বলা হচ্ছে, এটাও তো সত্য, তাই নয় কি? ইতিহাসের প্রত্যেকটা ঘটনাকেই সত্য হিসাবে নিতে হবে, কিন্তু অথেন্টিকের সত্যটাকে সামনে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ বিভ্রান্তিকর ইতিহাস তৈরি হবে এবং পরবর্তী প্রজন্ম বিভ্রান্তিকর ইতিহাস জেনে বড় হবে। যাই হোক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জি। স্বাধীনতা 71 গ্রন্থ, প্রথম হুম। অভিযান, পৃষ্ঠা নাম্বার 32-এ উনি বলেছেন যে হাইকমান্ডের নেতারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলছেন, আনুগত্য প্রকাশে কেউ বাদ নাই, ব্যাংক, বিমা, আধা সাহিত্য সংস্থা থেকে শুরু করে বিচার, শাসন বিভাগ সকলে নিঃশর্ত আনুগত্যের সমর্থন দিয়েছেন। কাকমারি বেতারে 25শে মার্চ 71 গভীর রাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাবার্তা ধরা পড়ে। এবং সেটা কি ঘোষণাবার্তা ইংরেজিতে ছিল, সময় অল্প, এটা যদি বলেন তাহলে আমি হয়তো একটু বলতে পারি। না, আচ্ছা, ওখানে জিনিসটা এরপরে বলেন আমরা। হ্যাঁ, পড়ার দরকার নাই, হ্যাঁ, মানে মূলত আচ্ছা বক্তব্য দেওয়া। আচ্ছা, জিসটা যদি লাস্টের শব্দটা বলি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু বলতেছেন শত্রুর সাথে কোনো আপোষ নাই, আমাদের বিজয় অবশ্যম্ভাবী, পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে উৎখাত করুন। আমার এই বার্তা সকল আওয়ামী লীগ নেতাকর্মী, অন্যান্য দেশপ্রেমিক স্বাধীনতাকামী মানুষের কাছে পৌঁছে দিক, জয় বাংলা, শেখ মুজিবুর রহমান, 26/3/71। তো বার্তাটি কাকমারি ওয়্যারলেস স্টেশন থেকে থানায় পাঠালে দুজন পুলিশ সংগ্রাম পরিষদের চেয়ারম্যান জনাব বদিউজ্জামানের খানের কাছে গিয়ে নিয়ে আসে। বার্তাটি তিনি সর্বত্র প্রচার করতে নির্দেশ করেন। এটার কি ওই যে টাঙ্গাইলের কথা বলছেন, তখন এই বদিউজ্জামান খান, সৈয়দ আব্দুল মতিন, লতিফ সিদ্দিকী 26শে মার্চ সারাদিন স্থানীয় লোকজনের কাছ থেকে রিভলভার, পিস্তল, 1 নলা 2 নলা বন্দুক সংগ্রহ করে আমাদের মধ্যে বিতরণ করেন। এটা বলে দিলেন হচ্ছে কে, বঙ্গবীর কাদের সিদ্দিকী, রাইট? এরপরে যদি আমরা একটা গ্রন্থ দেখি, পড়তে হবে, না পড়লে তো ইতিহাস না জেনে একটা কথা বলে ফেললাম, তারপরে ইতিহাসকে আমরা বিভ্রান্তিকর ইতিহাস তৈরি করলাম, তাইলে হবে না। এই বইটা হচ্ছে আমি ভিডিও দেখেছি আমার একটা মুকুল স্যারের, এখানে উনি 15 নম্বর পেতে বলছেন, 25শে মার্চ দিবাগত রাতে হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে তার সর্বশেষ বাণী প্রেরণ করলেন, তখন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 26শে মার্চ শুরু হয়ে গেছে, এই জন্যই 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি ভিডিও দেখেছি, জি। আমার আক্তার মুকুল, 26শে মার্চ সন্ধ্যা 7:40 ঐতিহাসিক বেতার কেন্দ্রের স্বল্পকালীন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্তৃক প্রেরিত স্বাধীনতা বাণীর বাংলা অনুবাদ পাঠ করেন অধ্যাপক আবুল কাশেম সন্দীপ। তখন বাংলাদেশের সর্বত্র লড়াই শুরু হয়েছে। পরের দিন 27শে মার্চে বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালীন অধিবেশনের অনুষ্ঠান আবার ইথারে বেশি এলো। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল এবং প্রয়াত রাষ্ট্রপতি, এবং তার ভাষণটি এখানে দেওয়া আছে। প্রথম লাইনটা হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ দ্য সভারেন স্টেট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার দ্য সুপ্রিম কমান্ডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, উই হেয়ারবাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথম লাইন। শেষ লাইনটা হচ্ছে, দ্য গাইডিং প্রিন্সিপাল অফ দ্য নিউ স্টেট উইল বি ফার্স্ট নিউট্রালিটি, কমা, সেকেন্ড পিস অ্যান্ড থার্ড ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড এনমিটি টু ওয়ান, ফুল স্টপ। এ মে আল্লাহ হেল্প আস, জয় বাংলা।
এটা এটা কি 27 তারিখে এটা কি জিয়া রহমান করেছেন? হ্যাঁ, এটা 27 মার্চ বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালীন অধিবেশনের অনুষ্ঠানে এবার একটা এই বইটা আমার একটা মুকুল লিখেছেন? আচ্ছা, এটা আমার একটা মুকুল স্যার লিখেছেন। ডক্টর কামাল হোসেন স্যারও মানে তার যে 25 তারিখে রাতের ঘটনা সেটা উনি ওনার এই বইটাতে লিখে গেছেন। হ্যাঁ, 25 তারিখে উনি যান বঙ্গবন্ধুর সাথে দেখা করে, কিন্তু উনি তো হয়ে যান, অ্যারেস্ট হয়ে যান। তা আপনারা জেনে থাকবেন যে ডক্টর কামাল হোসেন স্যার এবং বঙ্গবন্ধু ওনারা পাকিস্তানি বন্দী ছিলেন, দুইজন দুইটা কারাগারে বন্দী ছিলেন আর কি। জি জি এটা জি জি। জানেন তো, অবশ্যই এটা সবাই জানেন। হ্যাঁ, জি জি। এবং ওনার হুম। পুরোটা 9 মাসই উনি বন্দী ছিলেন। পরবর্তীতে যখন 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফিরে আসেন বাংলাদেশে, ওনার সাথেই ডক্টর কামাল হোসেন স্যার ফেরত আসেন একসাথে। আমি ওনার ব্যক্তিগত সাক্ষাৎকারটি নিয়েছি এবং ওনার ওয়াইফের সাক্ষাৎকার নিয়েছি, এবার যে কোনো সময় আমি এটা আপনাদের কাছে তুলে ধরবো। ওনার এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার আমি নিয়েছি 71 সালে 25শে মার্চের সকালে তাজউদ্দিন আহমেদ আমিরুল ইসলাম এবং আমাকে বলা হলো সামরিক বাহিনী তৎপর হওয়ার পরপরই আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া। এটা উনি লিখেছেন 142 নাম্বার পেজে। আমাদের ইংলিশ বাজারে অবস্থিত একটি বাড়িতে যেতে বলা হয়েছিল। ওই বাড়িটি ছিল নগর আওয়ামী লীগের নেতা ফজলুল করিমের। যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সেখান থেকে নদী অতিক্রম করে গ্রাম অঞ্চলের দিকে চলে যেতে হবে। কিন্তু ওনারা আমরা এই বিষয়গুলো বুঝলাম যে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে বলেছেন যে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল, অ্যারেস্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি বিষয়টা ক্লিয়ার করেছেন এবং বিভিন্ন লেখকের কথা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। পড়ে যাব মাসুদ ভাই, ভুলে যাব ওই যে ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যার যে স্টেটমেন্টটা দিয়েছেন, কামাল হোসেন স্যার তার বইয়ে 143 পেজে একই স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা যাই ডাইনিং রুমের দিকে অগ্রসর হই, বঙ্গবন্ধু ডাইনিং টেবিলে বসা ছিলেন। একই কথা যে তোমাদের বলেছি বেরিয়ে যেতে, তোমরা এখন পর্যন্ত যাওনি। তখন বলছে আপনি কি করবেন, তখন সেটা আমার উপর ছেড়ে দাও, এখন থেকে আমরা স্বাধীন, আমাদের জনগণ ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ব্যাপারে আমাদের কাছে তার আস্থা প্রকাশ করলেন, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপর ওনারা এখান থেকে বেরিয়ে তাজউদ্দিন আহমেদ স্যারের বাসায় যায়। এটা ভুলে যাবো, এই জন্য ইন্টারাপ্ট করলাম, তার সরি। মানে আপনি বলতে চাচ্ছেন যে জিনিসটা যে বঙ্গবন্ধু 25শে মার্চ রাতে যারা ওনার কাছে এই সমস্ত নেতৃবৃন্দ গিয়েছিলেন তাদের মাধ্যমে উনি পরিপূর্ণভাবে একটা স্বাধীনতার ঘোষণাই দিয়ে গেছেন, ইঙ্গিতার না, এবার একদম ঘোষণাই দিয়ে গেছেন যে তোমরা এগুলো করো। তো এই জিনিসটা আপনার কি মনে হয় এখন যে জিনিসটা হচ্ছে বিভিন্ন সময় যে রাজনীতিকরণ হচ্ছে, এই রাজনীতিকরণটা কি জাতির জন্য ভালো হচ্ছে অথবা আমাদের কি হওয়া উচিত? না, ভালো হচ্ছে না। ইতিহাসে যার যতটুকু সম্মান দেওয়া দরকার, মূল্যায়ন দেওয়া দরকার, তাকে ততটুকু দিতে হবে। একজনকে কর্নার করে আরেকজনকে প্রস্ফুটিত করা, আরেকজনকে প্রস্ফুটিত করে আরেকজনকে কর্নার করা, তাহলে আমরা যারা প্রজন্ম তারা তো বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হব। আমি যদি বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হইনি, কারণ আমার বাবা একজন মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমিক পাগল মানুষ। তার নাটকে একটা সংলাপ ছিল, জন্মদাতা কর্মদাতা শিক্ষাদাতার মতোই আমি ভালোবাসি শ্রদ্ধা করি দেশের মুক্তিদাতা মুক্তিযোদ্ধাদের। সুতরাং আমি বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হইনি। যে আমার বাবার 71-এর ডায়েরি, এখান থেকে আমি জেনেছি 26 তারিখে কি হয়েছে। এটা 71-এর দিনপঞ্জি, এটা পুরো আমার আচ্ছা মুখস্থ এই বইটা। আমরা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার, আমাদের বাড়ি 26 তারিখে 2টা বাড়ি আমাদের পুড়িয়ে দেওয়া হয়। আমি বিভ্রান্তিকর ইতিহাস নিয়ে বড় হয়নি, বাট আমার মতো সুযোগ তো সবাই পায়নি। এই জন্য আমি বলবো ইতিহাসের যে ঐতিহাসিক যে বইগুলির কথা বলছে এগুলো পাঠ্যক্রম করে দেওয়া উচিত, এই বইগুলা পাঠ্যক্রমে যাওয়া উচিত। আদারওয়াইজ এরকম করে আমাদের আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও দেখলাম যে ওরা 26শে মার্চের একটা বক্তব্য দেখলাম যে ইতিহাসে যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। তো আমি ওনার ওনার সাথে এই একমত, বক্তব্যটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। কিন্তু এই আমারও বক্তব্য কি পছন্দ হয়েছে। দলের লোকেরাও অনুসরণ করছে? আমার মনে হয় না, আমার মনে হয় যদি হতো তাহলে ওই কোন একটা জায়গায় বঙ্গবন্ধুর ছবিকে কালো কাপড় দিয়ে ঢেকে তারপরে করা হয়েছে, ফুল দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসে। এটা হতো না। এটা আমাদের দলে যারা প্রধান থাকেন তারা একটা নীতি নিয়ে থাকেন, কিন্তু তাদের আশেপাশে যারা থাকেন উইথ রেসপেক্ট, মানে কথাটা শুনতে খারাপ লাগবে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম করে তারা তাদের মানে তেল তেল দেওয়া শুরু করে এবং তোষামতি করে। দেখা যায় যে দলের নেতার যে প্রধান যে নীতি আদর্শ সেটা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কথা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জ্যাক ফোর্সের প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান, উনি কিন্তু একটি জাতি জন্ম গ্রন্থে বলে গেছেন যে 7ই মার্চের যে ভাষণটা বঙ্গবন্ধু, সেটা আমাদের কাছে গ্রিন সিগন্যাল মনে হয়েছে।
উনি নিজে এটা বলে গেছেন। এবং রেহমান সোবহান স্যার ওনার সাথে 319 পেজে আপনার অতুল রমতন গ্রন্থ এই বইটাতে উনি বলেছেন যে জিয়ার সঙ্গে আমার 75-এ 71-এ নানান সময় দেখা হয়েছে, কিন্তু কোনোদিন সে নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেনি। এই যে এই বইটাতে দেখেন, এই বইটাতে অতুল রমতন গ্রন্থে রেহমান সোবহান স্যার বলে গেছেন জি। এই বইটা। হ্যাঁ, তো উনি নিজে কোনোদিন এবং নিজের গ্রন্থেও কিন্তু উনি বলেনি যে আমি এরকম করেছি, কিন্তু এই জিনিসগুলাকে না করা হয়, মানে কি বলবো এটাকে, ওই তোষামোদি করতে করতে এমন অবস্থা করে যে ইতিহাসটাই আস্তে আস্তে হারিয়ে যায়। একটু বলবো আপনাকে, সেটা হচ্ছে যে 25 তারিখ বিকেল 5টার আগে ইফতেখার উদ্দিনের কাগজ পাকিস্তান টাইমসের সম্পাদক মিস্টার মাজাহার সে রেহমান সোবহান স্যারের সাথে বঙ্গবন্ধুর সাথে কয়েকবার দেখা করতে চাইছে, কিন্তু উনি 5টার আগে পারে নাই। 5টার পরে গিয়ে দেখে যে বহু আওয়ামী লীগ সমর্থক কর্মী সেখানে ভিড় 32 নম্বর বাড়িটা। তখন তার মধ্যে মাঝারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ঘরটা খালি করে দিলেন, যার এখানে শুধুমাত্র 2টা লোক। কারা থাকলো? মাজার সাহেব থাকলেন, রেহমান স্যার থাকলেন, আর বঙ্গবন্ধু। তখন বঙ্গবন্ধু বলেন ইয়াহিয়া স্থির করেছে সে যুদ্ধের পথে যাবে। তিনি বলেন ইয়াহিয়া ভাবছে সে আমাকে খুন করে আন্দোলন গুড়িয়ে দিবে, কিন্তু সে ভুল বুঝেছে, আমার কবরের উপরে স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে। বঙ্গবন্ধুকে দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা দৈববাদী হয়ে নিজের মৃত্যু আসন্ন মেনে নিয়েছেন। তিনি বলেন এক নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এগিয়ে নিয়ে যাবে। সোবহান স্যার নিজে আমাকে বইটি দিয়েছেন, আমি ফটোকপি করেছি বইটি। এটা কতজনে জানি আমরা, বলেন তো ভাই? আপনি কি মনে করেন এখন যারা নাকি এই মানে একটা ভিন্ন ইতিহাস তৈরি করার চেষ্টা করছে, তারা কি এইগুলো না জেনে বলছে নাকি জেনেও ইচ্ছাকৃত ভাবে করছে? না জেনে বলেছে বলেই তো একজন বলেছেন যে 7ই মার্চের ভাষণটা নাকি একটা বিক্ষোভ। যদি জানতেন তাহলে এই কথা তো বলতেন না ভাইয়া। আপনি কি বলবেন 7ই মার্চের ভাষণ বিক্ষোভ? বা আমরা তো জানি না জেনে বলছেন। একজনের টক শোতে বলেছেন যে সংবিধানে কিভাবে ধর্মনিরপেক্ষতা আসলো এটা জানা দরকার। আমি তার নাম এখন বলবো না। তখন আমি চিন্তা করলাম তার বাসার ঠিকানাটা আমি জানি না। আমি আপনার টক শো শেষ হওয়ার পরে তার বাসার ঠিকানাটা আপনার কাছে যদি পারি নিব। আমি তার বাসায় ডক্টর কামাল হোসেন স্যার বইটা পাঠাতে চাই। ওখানে লেখা আছে সংবিধানে কিভাবে ধর্মনিরপেক্ষতা আসলো। আপনি টক শোতে গিয়ে বলছে কেন ধর্মনিরপেক্ষতা আসলো, এটা এটা কিভাবে হইলো, এটা কেন বঙ্গবন্ধু করেছে এটা জানা দরকার। বঙ্গবন্ধু তো বলেই না, মুজিব কিভাবে করেছে এটা জানা দরকার। আমার কাছে হাস্যকর লেগেছে, এত বড় বড় ডিগ্রি করে এসে ইতিহাস না জেনে কথা বলাটা এটা খুবই লজ্জার ব্যাপার। এটা হচ্ছে লক্ষ্য প্রাণের বিনিময়ে রফিকুল ইসলাম বীরুত্তম স্যারের গ্রন্থটাতে। এখানেও উনি 26 তারিখ 27 তারিখ নিয়ে কথা বলেছেন 1 মিনিটের মধ্যে। 26 মার্চ জনাব হান্নানের প্রথম ঘোষণা, 27 মার্চ জিয়াউর রহমানের ঘোষণা, এবং ওই সময় অপর কয়েকজন ঘোষণাও স্পষ্টভাবে শোনা যায়নি। এই কথাটা ওই যে রফিকুল ইসলাম স্যার বীরুত্তমের বই আছে। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল। কামাল হোসেন স্যার ইয়াহিয়ার উপদেষ্টা ছিলেন পীরজাদার একটা ফোন করার কথা ছিল। বঙ্গবন্ধু 10:30 বাজেও যখন ডক্টর কামাল হোসেন স্যার বঙ্গবন্ধুর সাথে দেখা করে আসেন, তখনও বঙ্গবন্ধু জানতে চেয়েছিলেন ওই টেলিফোনটা আসছে কিনা। তখন কামাল হোসেন স্যার শেষ লাইনটা লিখছেন যে আমি তাকে জানালাম আমি ফোনটা পাইনি। ওই রাতেই পাকিস্তানি সৈন্যরা বাঙালি জনগণের উপর আক্রমণ চালায়, গণহত্যা, রক্তস্নান শুরু হয়, যা এড়ানোই ছিল আলাপ আলোচনা চালানো, দর কষাকষির মাধ্যমে একটি রাজনৈতিক মীমাংসা পৌঁছানোর প্রয়াসের প্রধান লক্ষ্য। উনি আলোচনা করতে চেয়েছিলেন কি কি করবেন না করবেন, কিন্তু লাস্ট পর্যন্ত এই পীরজাদা ফোনটা করেনি। আর ডক্টর আকবর আলী খানের বইটা, এটা যদি বলি পুরনো সে দিনের কথা, এখানে উনি যখন নবীগঞ্জে পৌঁছায় তখন তাকে জয় বাংলা ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায় 26 তারিখ সকালবেলা। এই যে এই বইটাতে আছে। আপনি ইতিহাসের কয়টা জিনিসকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার সুযোগ নাই তো ভাইয়া। আপনাকে তো সত্যিকার ইতিহাস জানতে হবে। এই মানুষগুলো বিভিন্ন জায়গায় ছিলেন, তারা কিভাবে এই জায়গাটাতে একত্রিত হলেন, প্রত্যেকটা ইতিহাস এক মানুষ একই কথাই তো বলতেছে। তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে একটা জায়গাতে আটকে রাখছি? বঙ্গবন্ধু কেন ব্যক্তিগত দলের না? বঙ্গবন্ধু রাষ্ট্রের সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না। এবং ওনার যে ভূমিকা ছিল এই ভূমিকা তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা সুযোগ নিব, রেহমান সোবহান স্যার শেষ কথাটা যেটা বলছেন আপনার প্রথম কথাতে শুরু করে শেষ লাইনটা, উনি তো একজন মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক সংগঠক ছিলেন, উনি বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। শেষ লাইনটা বলেছেন নতুন বছরকে স্বাগত জানাতে তাদের মধ্যে কে বেঁচে রইবে এই অজানা শঙ্কায় বিগত 9 মাস কাটিয়েছে অধিকাংশরা। কান্না হাসি আমাদের অর্ঘের স্বাদ বৃদ্ধি করেছিল, আমরা পরস্পরকে বুকে জড়িয়ে ধরেছিলাম আশা ও সংহতির অনুভবে। তখন কেউ আগামীর নিষ্ঠুর বিভেদ সৃষ্টিকারী দিনগুলো পূর্বানুমান করতে পারেনি। যেটা বলছি আমরা ইতিহাসকে যে ভাগ করে ফেলছি, এটা রহমান সোবহান স্যার আগে বলে গেছে। না, ইতিহাসকে ভাগ করা আসলে জাতিকেই ভাগ করা, এবং আমরা অবশ্যই চাইবো না
আমাদের জাতি বিভক্ত থাকুক, কারণ আমরা এটাও জানি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। প্রিয় দর্শক, না, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা উপভোগ বড় যে পরিচয়, তিনি ৭১ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জেরা খান পান্না। অ্যাডভোকেট জেরা খান পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং ধন্যবাদ আমাকে স্বাগত জানাবার জন্য। যে বিষয়ে একটু প্রশ্ন করতে চাই প্রথমে আপনার প্রতি, আহ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বিচার করা না করা নিয়ে নানান ধরনের মন্তব্য উঠে আসছে। সরকারের কোনো কোনো পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে যে আহ ফৌজদারি অপরাধের বাইরে কেউ থাকতে পারে না, আবার কেউ কেউ বলছেন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই হত্যার মানে পুলিশ হত্যার বিচার করার কোনো প্রয়োজন নেই, তার কারণ এটি যুদ্ধক্ষেত্রে হয়েছে। এবং তিনি সংসদে দাঁড়িয়ে কথাও বলেছেন, যদি পুলিশ হত্যার বিচার করতে হয় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, তাহলে ৭১ আমাদের মুক্তিযোদ্ধারা যে রাজাকারদের হত্যা করেছে, সেই রাজাকাররা এসে যদি, তাদের পরিবারের সদস্যরা এসে যদি দাবি করে, সেই মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে। প্রথম কথা হচ্ছে, কেন মুক্তিযুদ্ধের সঙ্গে বারবার জুলাইকে তুলনা করা হচ্ছে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার এই বক্তব্যের সঙ্গে আপনি কতখানি একমত? বিন্দুমাত্র একমত নয়। আমি প্রথমে আইনের একটা কথা বলি, ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি নয়, জি। এর কোনো লিমিটেশন নাই। ফৌজদারি অপরাধ এটা তামাদি হয় না। সেটা যদি আমি কাউকে খুন করি, আমি যেই হই, লাট সাহেব হই আমি, তারপর আমার বিরুদ্ধে সেই ভিকটিমের পরিবার মামলা করতে পারে, ২০ বছর পরে হইল। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে কারণে আমরা ক্ষুব্ধ ছিলাম ইউনূসের শাসন আমলে, সেটা হলো যে তারা রাতারাতি চ্যালেঞ্জটা করে বসলো ৭১-এর দ্বিতীয় স্বাধীনতা, এবং প্রথম স্বাধীনতাটা তারা কি রিসেট বাটনে চাপ দিয়ে দিল। তো এইটা তো সহ্য আমি না, কোন মুক্তিযোদ্ধাই সহ্য করবে না। বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে, আমি নির্ঘাত বুকে হাত দিয়ে বলতে পারি, তারাও এটা সহ্য করবেন। মনে মনে তারা থুতু ফেলবে, একদিন সুযোগ পাইলে পরে প্রকাশ্যে থুতু ফেলবে। কারণ মুক্তিযুদ্ধ একটা মানুষের জীবনের এবং দেশের বেলা এর যে কত বড় অহংকার। আমার সবচেয়ে বড় অহংকার হলো আমি সময়ের শ্রেষ্ঠতম সন্তান এই কারণে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের আমি সংগঠক ছিলাম, নিউক্লিয়াসের একটা অঞ্চলের আমি দায়িত্বে ছিলাম। তো এর চেয়ে বড় পাওনা তো আমার কিছু নাই। আমাকে যদি ১০-১২ রাষ্ট্রপতি বানায়, এই সম্মান রাষ্ট্রপতি আসতে পারে, যাইতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা ৭১-এর মুক্তিযোদ্ধা ৭১-এই হয়েছে, সেটা আর যুগে যুগে বা বছর বছর বাড়বে না। অতএব এই জায়গাটায় আঘাত করা অত্যন্ত, আমি বলবো, নিন্দনীয় এবং গর্হিত অপরাধ। এ কারণেই কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। আমি অন্তত লাস্ট টাইম, আমার লাইফের লাস্ট ব্রিথ পর্যন্ত, শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তিযোদ্ধাদের উপরে যে কিছুই আছে সেটা বিরোধিতা করবই, মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে। জুলাই আন্দোলনে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের পুলিশ বাহিনীর কারো কারো দ্বারা হোক, অথবা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নেতা কর্মীদের মাধ্যমে হোক, অথবা এই আন্দোলনকে কেন্দ্র করে যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জঙ্গি আক্রমণের কথা আমরা শুনি। যারা আন্দোলন করেছে তাদের মধ্য থেকেও স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে, এরকম তো অনেকের মুখ থেকে শুনেছি আমরা, এবং তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া গেছে। সেটি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এই পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের বিচার হন না কেন, যেভাবে হন না কেন, তার বিচারটি হওয়া উচিত কিনা আপনি অবশ্যই উচিত। আমি তো আগাগোড়া বলে আসছি, আগাগোড়া কিন্তু আমি বলে আসছি যে আপনারা ছাত্র হত্যার কথা বলেন, মানুষ হত্যার কথা বলেন, কতজন পুলিশ হত্যা হয়েছে, কতজন, তার তালিকাটা দেন। আপনি যদি হিসাব করেন সরকারি হিসাব অনুযায়ী, সরকারি কিন্তু পুলিশ হত্যার হিসাবটা দিবে না, দেয় নাই, ইউনূসের সময় দেয় নাই। সরকার কিন্তু এই
আওয়ামী লীগের সময় যে হত্যাটা হয়েছে সেই হত্যার ফিগার সে তার থেকে অন্তত 6 গুণ বেশি হইলো পুলিশ হত্যা হয়েছে, পোড়াই মারা হয়েছে। আপনি দেখেন নাই কোথায় পুলিশ ছাত্রদের ঝুলাইছে? আশুলিয়া ঝুলায় নাই পুলিশকে, যাত্রাবাড়িতে ঝুলায় নাই পুলিশকে। এটা কি নৃশংসতা, অসভ্যতা, বর্বরতা, মধ্যযুগীয় অত্যাচার? গুলি তাহলে করে হত্যার কেন? চেয়েও কিন্তু এটা মধ্যযুগ, এটা আরো জঘন্যতম অপরাধ। এবং এটা তো প্রমাণিত, যখন এই জুলাই আন্দোলনের নায়কেরা, নায়ক বলি আমরা, জুলাই আন্দোলনের নেতা বলি বা সাবেক ছাত্র সমন্বয়ক বলি, তারা এই বিচারটি চাইছে না, তার মানে তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট, যেটা বোঝা যাচ্ছে। নইলে পুলিশ হত্যার বিচার তারা চাইবে না কেন? যদি আওয়ামী লীগের পুলিশ বাহিনী অথবা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতা কর্মীরা করে থাকতো, তাহলে তারা আরো দ্বিগুণ 10 গুণ আর জোরালো কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করতে যে পুলিশ হত্যার বিচার চায়। যেহেতু তারা এই বিচারটি চাইছে না, আমরা ধরে নিতে পারি এই হত্যাকাণ্ডের সঙ্গে ধরে নিতে তারা না জড়িত। পারি না, এটা তো তারা তাদের আত্মস্বীকৃত বহুত ভিডিও আছে, অডিও আছে, রাইট। ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়েতপুর না কোথায় যেন একটা 14 জন না 19 জনকে পোড়াই মারছে। একজন মহিলা কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, তাকেও মারছে। এরা কি মানুষ না অমানুষ? তো অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয়, তাহলে সেই সমাজটা কিসের, জঙ্গলের না পশুদের? এবং এই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক বা সামনের সারি একজন নেতা তো কয়েকদিন আগে বললো যে এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে হত্যা করেছি, থানা লুট জ্বালিয়ে রেখেছি, তারা প্রকাশ্যেই বললো। রাইট, এটা তারা আত্মস্বীকৃত খুনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিএনপি এটি করতে চাইছে না? বিএনপি এখন সরকার, নির্বাচিত সরকার হিসেবে তারা ক্ষমতায় রয়েছে, তারাও বা কেন এটি হত্যাকাণ্ডে, মানে এই হত্যাকাণ্ডগুলোর বিচার চাইছে না? এবং কেন তারা 71-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই বিষয়টি সামনে নিয়ে আসছে? এইটা তো বিএনপির লোকজন বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমার ধারণা হলো যে বিএনপি বলতে একটা ব্রিদিং আওয়ার চায়, একটা ব্রিদিং আওয়ার চায়। আস্তে আস্তে তো তারা অনেক জায়গা থেকে রিট্রাক্ট করছে, ফর এক্সাম্পল গণভোট। তো সেই রকমের একটা ব্রিদিং আওয়ার তারা চায় আমার মনে হয়। আমরা তো বরাবর বলছিলাম যে সংবিধান সংশোধন হইতে পারে, কিন্তু ফেলাই দেওয়ার মতো না। আমি বলছিলাম কিনা যে একবার, আপনার খেয়াল আছে কিনা, আমি বলছিলাম যে হাত কাই, উত্তেজিত হয়ে বলছি যে সেটা আমার ল্যাঙ্গুয়েজটা বলা ঠিক হয় না, যে হাত কাইটে ফেলাই দেবো। হাত কেটে ফেলাই দেওয়ার দরকার হয় না। তাদের হাতের এবং এই যে টাকা পয়সা খাইয়ে যেটা করছে, আমি বলবো যে দেশের জন্য তো কিছু নাই, আকাম কুকম যেটা করিয়ে গেছে, এখন তো বের হচ্ছে আস্তে আস্তে। আমার থেকে, যেহেতু আপনি জার্নালিস্ট, আপনি আমার থেকে আরো ভালো জানবেন, সেই ক্ষেত্রে তাদের কোনো রেহাই নাই। হত্যার বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। তারপরে আপনি বলছেন যে মানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রের অংশীদার ছিল, ষড়যন্ত্রের মধ্য দিয়ে নানান ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য, তাদের রেহাই হবে না, যে কোনো এক সময় বিচার হবে। হবেই না। আমি আপনাকে আরেকটা বলি, একটা ক্লু দিয়ে দিই। ট্রাম্প আসার পরে সে একটা জায়গায় বলছে নিজেই, ট্রাম্প, যে বাংলাদেশে 2টা জায়গায় একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে $29 মিলিয়ন, রাইট। মেইনলি অধিকারকে। এবং এই অধিকারের একটা ভিডিও আমি পাঠিয়ে দিতে পারি আপনাকে। সেটা হলো যে তার সেক্রেটারি এই এলান, এলান, সে বলছে কিসের এখন আর 71-71। আপনারা জেলে যাওয়ার পর আর কি, আপনারা যখন জেলে, তখন সে এটা বলছে কিসের 71-71। ওই জেডাই খান পান্নারে ধরে না কেন এখন? আচ্ছা, তাই নাকি? এটা তো আমার জানা ছিল না, এই ধরনের বক্তব্য দিয়েছে। হ্যাঁ। এবং তাদের দেওয়া হয়েছে $29 মিলিয়ন অ্যাজ পার ট্রাম্প। আর 2 জন অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির কোন 2 জন অধ্যাপক, তারা এই টাকাটা কোথায় খরচ করলেন জানা দরকার।
অবশ্যই। আরো একটা দেই আপনাকে, অধিকারের 3 জন ছিল কিন্তু এর উপদেষ্টা মন্ডলী। হুম। আদিলুর রহমান খান, ইয়ার আবরার। হাসান আরিফ ছিল অধিকারের প্রেসিডেন্ট, হুম। সিয়ার আবরার, হ্যাঁ, আর অসংখ্য তো ছিলই এসব। জি। আপনি ডক্টর ইউনূস সরকার কথা বলছিলেন যে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হয়েছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা আমাদের সামনে যে স্মৃতিচিহ্নগুলো সব ধূলিসাৎ করে দেওয়ার একটা ষড়যন্ত্র নিয়ে এসেছিল, রিসেট বাটনে প্রেস করেছিল। এখন তো আর ইউনূস সরকার নেই। এখন বিএনপি সরকারের সময় আমরা নানান সময় এই 1.5-2 মাসের মধ্যেই বেশ কয়েকটি বিতর্কিত বিষয় দেখলাম। সংসদে যুদ্ধাপরাধের দায়ে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের জন্য শোক প্রস্তাব আনা হলো। 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ বাজানোর দায়ে, অথবা 26শে মার্চ কেউ কেউ শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অনেককে আটক করা হলো, শিশু সহ এইটা নিন্দনীয় 32 অপরাধ। জয় বাংলা স্লোগান বা জয় বঙ্গবন্ধু বলা, এটা কাদের সিদ্দিকও বলতেছেন, লতিফ সিদ্দিকও বলতেছেন, আমিও বলতেছি। আর জয় বাংলা তো এও বলে, ওই ফজলুর রহমান বিএনপির সংসদ, সেও বলে, এবং আমার মনে হয় মেজর হাফিজও বলেন, জানি না। তো মুক্তিযোদ্ধা যারা, তাদের অন্তর থেকে তো জয় বাংলা স্লোগান এটা আপনি মুছে ফেলতে পারবেন না। এটা তো কোনো দলের স্লোগান, এটা জাতির স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এই জন্য যারা এই করতেছেন, আমি ওই আমার অ্যাসোসিয়েটদের বলে দিচ্ছি যে এইভাবে কেউ যদি অ্যারেস্ট হয় তাদের বেইল চাপা, না চাইলে পরে হাইকোর্টে পাঠাই দেবে, দেখবো। লড়াই অনবরত চালাই দিতেছে, এটা মিডিয়া আসুক আর না আসুক। এখন ডক্টর ইউনূস সরকার যা করেছে এগুলো তো নতুন করে বর্ণনার কিছু নেই, আমরা তো দেখেছি। সেই জায়গা কি, তো আমরা দেখলাম যে ইউনূস সরকারের বিদায় হলো যে কোনো ভাবে, কিন্তু এখনো এই কাজগুলো কেন ঘটছে? এখনো কি ইউনূস সরকারের প্রেতাত্মা হয়ে কেউ কেউ বর্তমান সরকারের অন্দর মহলে ঘাপটি মেরে বসে আছে? আছে তো, আছে তো, আছে তো, আছে, আছে। আচ্ছা। আমলার ভেতরে এখন আপনি ম্যাক্সিমাম পাবেন যারা জামাতপন্থী। হুম হুম। আমলাদের মধ্যে পুলিশের ব্যাপারটা যেহেতু পুলিশের বিষয়, সেহেতু কিন্তু পুলিশের প্রতি একটা জায়গায় আমি বলি, পুলিশদের এইভাবে হেনস্থা করা উচিত না। এরাই কিন্তু প্রথম 25শে মার্চের রাতে তারা আত্মাহুতি দিয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে, এবং পরবর্তীকালে কিন্তু সেনাবাহিনীর চেয়েও পুলিশের অংশগ্রহণ ছিল বেশি। আমি সেনাবাহিনীকে খাটো করছি না, হুম হুম হুম। না, যেটা কিন্তু ইতিহাস অবশ্যই। অংশগ্রহণের দিক থেকে। আর দরিদ্র জনগণের তো ছিলই। আমি সব বিষয়ে আরেকটি প্রশ্ন করতে চাই, মানে সবশেষে। আহ মঞ্চ 71-এর অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত ছিলাম তাদের বিরুদ্ধে তো একটি ফেক মামলা দেওয়া হলো, নিরাপত্তা দেওয়ার নামে আমাদেরকে উল্টো সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো। আপনার নেতৃত্বে এই মঞ্চ 71 আত্মপ্রকাশ এবং এই সমাবেশটি, মুক্তিযোদ্ধাদের সমাবেশটি বা সেমিনারটি আয়োজন করা হয়েছিল। বেশ ভালো কথা, আমরা যারা উপস্থিত ছিলাম তাদের নামে ফেক মামলা দিয়েছে তখন যারা সরকারের শীর্ষস্থানীয় পর্যায়ে থেকে 71-এ পরাজিত শক্তিদের সম্পূর্ণ ধরনের, মানে সম্পূর্ণভাবে আলো বাতাস দিয়ে আরো শক্তি সঞ্চয় করা হচ্ছিল তাদেরকে। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম সেই মঞ্চ 71-এর ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এসে যখন আমরা যে 18 জন অ্যারেস্ট হয়েছিলাম তাদেরকে জামিন করে দেওয়া হলো, আপনি সহ আরো ব্যারিস্টার সারা হোসেন সহ আরো যারা এই ধরনের মামলায় লড়েছেন, আপনাদের মাধ্যমে আমরা জামিন পেলাম। কিন্তু সবাই আর যখন জামিন একজনও খুব করছেন, সে হলো খোকন, জি জি জি। ঢাকা ইউনিভার্সিটি ল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাইট। আরেকজন ডুলার ছিল প্রেসিডেন্ট। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবও, ফজলুর রহমান সাহেব আপনার সাথে ছিলেন। ছিলেন। তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু যে প্রশ্নটি করতে যাচ্ছি, যে মানুষ হয়তো এখনো অনেকে জানে না যে আমরা যারা সবাই জামিন পেয়ে গেছি, জামিন পেয়ে যাওয়ার পরেও ওই মামলায় নতুন নতুন করে বিএনপি সরকারের সময়
আটক করা হচ্ছে কাউকে কাউকে, যেমন 3-4 দিন আগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বিএনপি পন্থী সাংবাদিক শওকত মাহমুদকে আগেই আটক করা হয়েছে অন্য মামলায়, তাকে আবার এই মঞ্চ ৭১-এর এই ঘটনাকে কেন্দ্র করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। কাজী মামুন, যিনি রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির যে অংশটি, সেই অংশের মহাসচিব কাজী মামুনকে ঈদের আগে অর্থাৎ 17ই মার্চ তিনি আগে আটক হয়েছিলেন অন্য মামলায়, তার জামিন হলো, জামিন হওয়ার পর আবার এই মঞ্চ ৭১-এর ঘটনায় তাকেও শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ভাইরাস তারা এই এই অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না, সিসি ক্যামেরার ফুটেজ আছে, সবকিছুর এভিডেন্স আছে, তারা আমরা তো উপস্থিত ছিলাম আপনাদের আহ্বানে, আর তারা তো উপস্থিত ছিলেন না, তাদেরকেও এইসব মামলায় দেওয়া হচ্ছে। তার মানে কি মঞ্চ ৭১-কে নিয়ে এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে না, অন্য কোনো বিষয় রয়েছে? আপনার কি মনে হয়? কেউ কেউ চালাচ্ছে, কারণ আমলার ভেতর তো আমি বললাম এখন অ্যাবাভ 60% কিন্তু জামাত আমলাদের মধ্যে। এক, দুই হলো যে আপনি নিজেই তো সাক্ষী, পুলিশকে তো ডাকছিলেন আপনি নিজেদের সেলফ ডিফেন্সের জন্য, পুলিশ এসে আপনাদের রক্ষা না করে সন্ত্রাস সন্ত্রাস বিরোধী আইনে ঢুকাই, সন্ত্রাস দমন আইনে ঢুকাই দিল। তো এখন এইটাই বেসিক্যালি যে মুক্তিযোদ্ধাদের প্রাপ্য হইল এইটাই, যে তারা সদা সত্য কথা বলে, চেষ্টা করে, প্রতিবাদ করে। কারণ মুক্তিযুদ্ধের মতো একটা প্রতিবাদী আন্দোলন সারা পৃথিবীতে এইভাবে 9 মাসে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিচ্ছে, আপনি ইতিহাসে খুঁজে পাবেন, ইতিহাসে পাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটা, সেটা লং টার্ম, 6 বছর 7 বছর 8 বছর বয়সে যেটা মারা গেছে তা হলো 60 লাখ ধরা হয়, আর আমার এখানে 9 মাসে মারা গেছে 30 লাখ। এদের এদের মানে এখন এর ভেতরে আমরা যারা বাইচে আছি তারা আমরাও তো মৃত্যু পথে যাচ্ছি, বেঁচে আছি, এইটাই আল্লাহর কাছে অপার শুকরিয়া, আল্লাহর অপার। আল্লাহর কাছে আপনারা শুকরিয়া জানাচ্ছেন, এবং আমাদের অপার সৌভাগ্য যে এখনো পর্যন্ত আপনাদের মতো কিছু মুক্তিযোদ্ধা আমাদের মাঝে রয়েছেন। এবং আমার একটা কষ্টের বিষয় আছে, এই যে ওই আমার আমি কিন্তু তখন আপনি জানেন নিশ্চয়ই যে আমি কিন্তু 1.5 মাস যাবৎ হসপিটালে ছিলাম। ওই 28 আগস্ট যখন মিটিংটা ডাকা হয়, হসপিটাল থেকে আমি আসি, আইসে যখন পুছি তখন কিন্তু দরজার ওইখানেই আমি দাঁড়াবার আগে আমার গাড়ির পেছনে গ্লাসটা ভেঙে দেয়। আমি তখনও বুঝতে পারি না, আমার ড্রাইভার গাড়িটা টান দিয়ে সামনে নেয়া বলছে, স্যার এরা কিন্তু, আমি বলছি যে এরা তো ড্রাগ এডিক্টেড, আমার কাছে তাই মনে হয়েছে, কারণ সবই তো ইয়াং, বুড়ো দূরে কেউ দেখি যারা মব ক্রিয়েট করেছিল। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হচ্ছে এটা কোথায় ড্রাগ এডিক্টেড, গাড়ির উপরে বাড়ি দিয়ে ভেঙে দেব। তো হঠাৎ করে তো আমি একটু চমকাই গেছি যে কিরে এখানে বাড়ি দিয়ে নামারও চেষ্টা করছি, যে তখন তো আমি হুইল চেয়ারে কি করি, তো আমার ড্রাইভার টান দিয়ে গেল, বলছে স্যার সামথিং ইজ রং। তা আমার মাথায় তখনও খেয়াল নেই যে এটা এই ঘটনা ঘটাইতে পারে। পরে ভেতর থেকে কল দিয়ে কিছু লয়ার আমার বললো, স্যার আপনি ঢুকবেন না, আপনি চলে যান বাসায়। বাসায় যাবো কেন? আপনি আসলে পরে খবর আছে আপনার এখানে। ওরা বুঝতে পারেন, ওরা বলছে সমন্বয়কারীরা এসে হামলা করতেছে এবং অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। আমি চিন্তা করলাম বাসায় যাবো কেন, কাছাকাছি কোথাও থাকি, কাছাকাছি কোথায়, সুপ্রিম কোর্টে আসতাম। কষ্ট হয়েছে খুব। তো এখন সেইটা নিয়ে দেখলাম যে আমি কেন যাই না, রাইট। এইটা নিয়ে এই বিষয়ে আপনি ব্যাখ্যা দিয়েছেন এর আগেও, তারপরেও দেখছি যে অনেকে এখনো পর্যন্ত বিশেষ উদ্দেশ্যে আপনাকে নানানভাবে অ্যাটাক করছেন, যে আপনি কেন উপস্থিত ছিলেন না, আপনি আহ্বান করলেন কিন্তু আপনি অনুপস্থিত থাকলেন, তার মানে আপনি কি কাউকে ফাঁসাচ্ছিলেন কিনা। আমার নিজের মাথাও ঢোকে না, যদিও আমি মঞ্চ ৭১-এর কেউ না, আমি আপনার ইনভাইটেশনের মাধ্যমে অ্যাজ এ জার্নালিস্ট সেখানে উপস্থিত হয়েছিলাম হয়তো আলোচনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। যখন দেখছি সংবিধান এবং মুক্তিযুদ্ধ আক্রান্ত, তখন তো নিশ্চয়ই আমরা যারা অন্তত মুক্তিযুদ্ধকে স্যালুট করি, এখনো পর্যন্ত রক্তে ধারণ করি সেই চেতনাকে, সেই জায়গা থেকে গিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ এই বিষয়টিকে কেন্দ্র করে পুঁজি করে এটিকে বিতর্কিত করার চেষ্টা করছে, সাথে একই সাথে আপনাকেও তুমুলভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে আমাকে তার কারণটা আছে, আমি কিন্তু বেসিক্যালি কোনো দলের না। আমি
কোনো দলের না, কোনো রাজনৈতিক দলভুক্ত না। আমি যে দলই আসছে সেই দলেরই মানবাধিকার লঙ্ঘন বা আইনের লঙ্ঘন হয়েছে যেটা আমি মনে করছি সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। যেমন র্যাব যখন গঠন করে তারপরে কিন্তু আমি আমার কিছু ফলোয়ার নিয়ে, যারা মানবাধিকারের পক্ষে, তাদের নিয়ে, আইন সালিশ কেন্দ্রের কিছু কর্মীদের নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াই কি যে র্যাব হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। কিছুক্ষণ পরে র্যাব কিছু লোক, ভাড়া করা লোকজন আইনে আমাদের তারাই দেওয়ার চেষ্টা করছে, হাতাহাতির চেষ্টা করছে। যাই হোক, আসলাম। এটা কিন্তু 2004 সালের ঘটনা। জি। তারপর থেকে প্রফেসর একজন বামপন্থী নেতা মোফাক্কার চৌধুরী, তাকে মিরপুর থেকে তুলে নিয়ে কুষ্টিয়ায় হত্যা করা হয়েছে, সেটারও প্রতিবাদ করলাম। খুলনা কোর্ট থেকে একজন মাস্তানি, সে ডকে আছে, সেইখান থেকে সিভিল ড্রেসে গিয়ে ছিনতাই করে রাস্তায় গুলি করে মারি ফেলেছে। সে দুষ্কৃতিকারী, এটা ঠিক, কিন্তু কোর্টে ঢুইকা মাস্তানি করে জাজ সাহেবও বুঝতে পারে না, সেও গিয়ে কোন রকমে আত্মরক্ষার জন্য গেছে। আমরা কিন্তু এগুলোর প্রতিবাদ বিএনপির আমল থেকেই করে আসছি। পরবর্তীতে আওয়ামী লীগের সময় যখন নারায়ণগঞ্জের 7 মার্ডার, সেটার আমরা বিরোধিতা করলাম। পরবর্তীতে এই রেজওয়ানার হাজবেন্ড যখন কিডন্যাপ হইলো, সেটার বিরোধিতা করলাম। তারপরে এই আদিল, সে যখন ঈদের দিন নাকি ঈদ দিন মিশে যাইতেছে, তারপর অন দ্য ওয়ে থামাইয়া আদিলুর রহমান খান, মোস্ট আনগ্রেটফুল ক্রিয়েচার। তো সে, তাকে যখন ই করা হইলো, আমরা প্রতিবাদ করলাম কিসের? আমরা তখনও জানি না কি কারণে গ্রেপ্তার হয়েছে, জানার চেষ্টা করলাম, ডিবিতে ফোন করলাম, বলল যে না, পরে জানানো। আমরা প্রতিবাদ করলাম কি যে ওয়েতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমার সাথে স্বাধীন মালিকও ছিল, যে ওয়েতে তাকে গ্রেপ্তার করা হয়েছে অন দ্য ওয়ে, তার তো বাচ্চারা ট্রমাটাইজড হয়ে গেছে। এটা কিছুতেই ঠিক না। এখন আমি বলি ওটা ঠিক না। যখন আটক করা হলো আওয়ামী লীগের সময়, তারও প্রতিবাদ জানিয়েছিলেন এবং গুলি বন্ধ করার জন্য আপনারা রিটও করেছিলেন। গুলি যাতে না করে, এক, গ্রেপ্তার করুক। আর একটা হলো যে এই যে ডিবির হারুন, তার ভাতের হোটেল, সেইটা যে খাওয়াই সে ওই পোস্ট দেয় ফেসবুকে, এইটারও আমরা এই করলাম এবং কোর্টও স্বীকার করলো যে এটা কি একটা মস্করা পাইয়ে গেছে। তো এগুলো তো ঠিক না। করতে গেলে অবশ্যই এখন এগুলো করতে গিয়ে, এইগুলো আমি একটু বলি, এগুলো করতে গিয়ে আওয়ামী লীগের কিছু লোকের আমি চক্ষুশূল হয়ে গেছে। তাদের যারা অন্ধ আর কি, অন্ধ, তাদের কাছে যারা লজিক মারে না, তাদের কাছে আমি হইলাম লাল ইসের পক্ষে ছিলাম। এবং তারা 29 তারিখে একটা কার্টুন দিয়ে দিল, কার্টুন একটা ছবি পেস্ট করে দিল, উনি শিবিরের ছত্রছায়ায় চলে গেছে। আওয়ামী লীগের একটু সিনিয়র নেতা যারা, তারা বলছে